আসসালামু আলাইকুম। বিসিএস হেল্পডেস্কের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে 47তম বিসিএস প্রিলিমিনারি বাংলা ব্যাকরণের 15 মার্কসের সাজেশন ও গাইডলাইন ক্লাস। তাহলে শুরু করা যাক। 35 থেকে 46তম বিসিএস গুলোতে বাংলার কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে তার একটি বিশ্লেষণী ধারা। তাহলে শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলোকে সবার প্রথমে রাখবো হলো বাংলা বানানের নিয়ম ও বাক্যশুদ্ধি। এখান থেকে সর্বোচ্চ 4টি কোয়েশ্চেন এসেছে। হ্যাঁ, কখনো 3টি কখনো 4টি এরকম। দেখেন, 35 থেকে 46তম বিসিএস পর্যন্ত এখান থেকে সর্বমোট কোয়েশ্চেন এসেছে 24টি, সবচেয়ে বেশি কোয়েশ্চেন। তারপরে আছে হলো সমার্থক শব্দ। এখান থেকে মোট কোয়েশ্চেন এসেছে হলো 16টি। দেখেন, প্রায় প্রতিটা বিসিএস এ কোয়েশ্চেন এসেছে এবং সর্বোচ্চ 3টি কোয়েশ্চেন এখান থেকে এসেছে। শব্দ তার প্রকারভেদ, এখান থেকে সর্বমোট কোয়েশ্চেন এসেছে 15টি। এটাও দুই একটা বিসিএস ব্যতীত প্রায় সবগুলো বিসিএস থেকে এসেছে। তারপরে ধ্বনি ও তার পরিবর্তন, এখান থেকে এসেছে হলো মোট 14টি। তারপরে প্রকৃতি ও প্রত্যয়, এখান থেকে কোয়েশ্চেন এসেছে মোট 13টি। তারপরে সমাস, এখান থেকে কোয়েশ্চেন এসেছে মোট 11টি। তারপরে বাক্য ও তার প্রকার এবং বাক্যের যে পরিবর্তন, এখান থেকে এসেছে মোট 10টি। পরিভাষা, এখান থেকে এসেছে মোট 9টি কোয়েশ্চেন। বর্ণ, এখান থেকে এসেছে 8টি। বিপরীত শব্দ, এখান থেকে এসেছে 8টি। বাক্য সংকোচন, এখান থেকে এসেছে হলো 7টি। এবং সন্ধি, এখান থেকে এসেছে হলো 7টি। তাহলে আমরা যদি বাংলা ব্যাকরণের সিলেবাস দেখি, এখানে দেখবো যে অনেকগুলো অধ্যায় রয়েছে, অনেকগুলো টপিক। কিন্তু সবগুলো যদি আমরা পড়তে যাই, তখন কি হয় যে যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটা ওইটা আমরা স্কিপ করি এবং কম গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বেশি সময় দিই। তাহলে আমাদেরকে প্রথমে আমরা এখানে সিলেক্ট করছি, দেখেন, অল্প কয়েকটি অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে আপনি যদি পড়েন, তাহলে এখান থেকে মিনিমাম আপনি 10 থেকে 12 নাম্বার পাবেন। 10 থেকে 12 নাম্বার আমরা কিভাবে পাবো সেটার দেখেন একটা বিশ্লেষণ আমরা দেখি। মনে করেন 46তম বিসিএস, দেখেন আমরা যদি এখানে যোগ করি যে কয়টা কোয়েশ্চেন আসছে এই অধ্যায় থেকে। 1 2 4 6 7 8 9 10 11, দেখেন এখান থেকে কোয়েশ্চেন আসছে হলো 11টা। এর পরের বিসিএস দেখেন, আমরা যদি 45-এ দেখি 2 3 5 7 8 9 10 11, দেখেন 45 থেকেও এই কয়েকটা অধ্যায় থেকে 11টি কোয়েশ্চেন আসছে। তারপরে দেখেন আমরা যদি 44-এ দেখি, দেখেন 1 2 4 5 6 7 8, দেখেন এখান থেকে আসছে হলো 10টা। তাহলে আমরা এভাবে আমরা যদি প্রতিটা বিসিএস এ দেখি, দেখবো যে আমরা 10টা 11টা 12টা এভারেজ কোয়েশ্চেন আসছে। তাহলে আমরা ধরে নিব এই যে এখানের যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, একটু ভালোভাবে পড়ি, তাহলে এখান থেকে 10 থেকে 12 মার্কস আমরা পেতে পারি। দেখেন, 15 থেকে এই কয়েকটা অধ্যায় পড়লে আপনি 10 থেকে 12 মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে আমরা পরবর্তী সময় আমরা কি অল্প অন্যান্য কি কি পড়বো সেটা আমরা দেখব। এবং এর আগে আমি টোটাল যে অধ্যায়গুলো আছে ওখান থেকে আমি 3টি ভাগে ভাগ করছি। আমরা পরের ধাপে দেখি, দেখেন, আহ বাংলা ব্যাকরণ অংশে 3টা ভাগে আমি ভাগ করছি। একটা হলো মুখস্থবিদ্যা অংশ, ঠিক আছে, একটা মুখস্থবিদ্যা অংশ। আরেকটা হলো খুবই গুরুত্বপূর্ণ, আরেকটা হলো অন্যান্য যে টপিক সেটা অল্প বিগত প্রশ্নগুলো পড়লেই হবে। তাহলে আমরা প্রথমে দেখবো মুখস্থবিদ্যা অংশ। দেখেন, মুখস্থবিদ্যা থেকে আছে হলো সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা এবং বাক্য সংকোচন। দেখেন, এই যে অংশগুলো, এই অংশগুলো মূলত আমরা যদি বিগত বিশেষ প্রশ্নগুলো যদি দেখি, তাহলে আমরা দেখব প্রত্যেকটা যে গাইড বইগুলো আছে, এই গাইড বইগুলোর যে আহ, বিগত চাকরি পরীক্ষা, হ্যাঁ, বিগত চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো যদি আপনি নিয়মিত একটু রেগুলার পড়েন, তাহলে ওখান থেকে আপনি এখানে কমন পেয়ে যাবেন। সেটার জন্য আপনি আলাদা করে বই না পড়লেও হবে। তাহলে আমরা কি করব, এই অংশগুলো মুখস্থ অংশগুলোর জন্য আমরা জাস্ট হলো আমরা প্রিভিয়াস প্রশ্ন পড়ব, প্রিভিয়াস প্রশ্ন। আর যদি আপনি দেখেন এক্সট্রা ভাবে আপনি হলো ডাইজেস্ট দেখতে পারেন, কিন্তু এত ডিটেলস ভাবে এখান থেকে খুব একটা পড়ার দরকার পড়ে না। আপনি বিশ্বাস না হলে আপনি যে কোনো একটি বিগত প্রশ্ন ধরে দেখবেন যে আপনি এই প্রশ্নটা বিগত কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছিল। তাহলে এখানের এই অংশের জন্য আমরা দেখবো হলো বিগত প্রশ্ন সাথে ডাইজেস্টের সংক্ষিপ্ত অংশটুকু। তাহলে ইনশাল্লাহ এখানে হয়ে যাবে। তবে এখান থেকে নিয়মিত আপনাকে চর্চা করতে হবে।
তারপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমরা একটু ওই আগের প্রথম পেজে আমরা দেখছি, দেখেন এই যে অধ্যায়গুলো, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এখানে প্রথমে আছে হলো বানান শুদ্ধি। এখানে দুইটা বা তিনটা বা চারটা এভারেজ, দুই তিন চার যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, দুইটাও আসতে পারে, তিনটাও আসতে পারে, ও চারটাও আসতে পারে। তো বানানো নিয়ম শুদ্ধির ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, প্রথমে আমরা কি করব, বাংলা বানানের যে নিয়ম, সেটা আপনার গাইড থেকেও পড়তে পারেন, বা আপনার হলো আমাদের যে বাংলা একাডেমি, হ্যাঁ বাংলা একাডেমি, ওটারও বই আছে, ছোট সংক্ষিপ্ত বই আছে, ওখান থেকেও দেখতে পারেন। প্লাস এটার সাথে আপনি হলো বিগত যে বানানগুলো আসছে, হ্যাঁ এগুলো একটু দেখবেন। দেখেন আমাদের যে মুমূর্ষু একটা বানান আছে, ওই মুমূর্ষু বানানটা চারটা বিসিএসে আসছে। তো ওগুলো আমরা কি করব, লিখে লিখে প্র্যাকটিস করব। আমরা লিখবো, কারণ শুধু পড়ে গেলে আপনি বানানে ভুল করবেন, তাই আমরা লিখবো। হ্যাঁ, তাই ভালো করে লিখে লিখে আমরা প্র্যাকটিস করলে, তাহলে এখান থেকে আপনি 2 থেকে 3 মার্ক আপনি এখানে পেয়ে যাবেন, 2 থেকে 3 মার্ক পেয়ে যাবেন। তারপরে শব্দ ও তার প্রকারভেদ। দেখেন আমরা শব্দ ও তার প্রকারভেদ অর্থগত দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে, হ্যাঁ তারপর উৎসগত দিক দিয়ে শব্দের প্রকারভেদ আছে, ওগুলো আমরা একটু দেখবো। তো ওটার জন্য যে আপনার নতুন যে ব্যাকরণ বই, ওখানে কিছু অংশ আংশিক পরিবর্তন আছে, সেটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে ওটা উল্লেখ করব। তারপর দেখেন ধ্বনি ও তার পরিবর্তন, এখান থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে, ধ্বনি ও তার পরিবর্তন থেকে। তারপরে প্রকৃতি ও প্রত্যয়, এখান থেকে 1-2টা কোয়েশ্চেন আসে। সমাস, এখান থেকেও রেগুলার একটা কি 2টা কোয়েশ্চেন চলে আসে। বাক্য, বাক্যের পরিবর্তন, এখান থেকে কোয়েশ্চেন আসে নিয়মিত। বর্ণ থেকে কোয়েশ্চেন আসে নিয়মিত, এবং সন্ধি থেকে কোয়েশ্চেন আসে নিয়মিত। এই যে অধ্যায়গুলো 3 স্টারের যে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা খুব ভালোভাবে গাইড থেকে পড়বো। হ্যাঁ, সেটা খুব ভালোভাবে গাইড থেকে পড়বো, প্র্যাকটিস করব নিয়মিত। এবং আমাদের যে বেসিক থিমটা নিব হলো আমরা নবম দশমের যে ব্যাকরণ বইটা, ঠিক আছে, নবম দশমের ব্যাকরণ বই থেকে আমরা বেসিক থিমটা নিব। হ্যাঁ, মুখস্থ পার্ট এবং এই অংশ, এই দুইটা অংশ যদি আমরা খুব ভালোভাবে পড়ি, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি 12+ মার্ক আপনি কভার করতে পারবেন। তারপরে দেখেন আমাদের পরের অংশ আমরা দেখবো যে অন্যান্য যে পার্ট গুলো আছে, হ্যাঁ এগুলো থেকে আহ সর্বোচ্চ 4টা থেকে 5টা কোয়েশ্চেন আসে সর্বোচ্চ, এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু। সো এগুলা লেস ইম্পর্টেন্ট, যারা মনে করেন যে না আমি আসলে একদম সব আমরা পড়বো না, একটু সিলেক্টিভ পড়বো আমরা, আমার নাম্বারটা যদি ব্যাকরণ থেকে 10 থেকে 12 যদি পাই তাহলে হবে, তারা অবশ্যই বাকের মুখস্থ পাঠ এবং গুরুত্বপূর্ণ পাঠ অংশটুকু পড়বেন। আর যারা মনে করেন যে না আমি কোথাও কোনো ল্যাকিংস রাখতে চাই না, আমি সব পড়বো, তাহলে তাদের জন্য বলবো তারা এই অংশটুকু পড়তে পারেন। তবে এই অংশটুকু আপনার পরিশ্রম 80%, কিন্তু এখান থেকে আপনি পাবেন হলো 20%। আর উপরের যে বাকি 2টা অংশ, ওখানে হলো পরিশ্রম 20%, কিন্তু পাবেন হলো আপনি 80%। এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে, আহ তারপরে এবার দেখেন, দেখেন এটার মাঝে আবার কতগুলো অধ্যায়কে আমি আপনাদেরকে ভাগ করে দিই। দেখেন কোনটা থেকে প্রায় সময় কোয়েশ্চেন হয়, হ্যাঁ সেটার জন্য আপনি হলে বাগধারাটা একটু দেখবেন। তারপরে হলো আপনার কারক বিভক্তি একটু দেখেন। হ্যাঁ, তারপরে আপনার হলো ধাতুটা একটু দেখেন। তারপরে আপনার আহ দেখেন ভাষা ও বাংলা ভাষা, ব্যাকরণ ও তার এবং ভাষারীতি, যে এই অধ্যায়গুলো একটু বেশি একটু ভালোভাবে দেখেন তাহলেই হবে। তারপরে আমরা দেখবো, দেখেন এখন আমাদের এই যে বাংলা ব্যাকরণ, ওটার জন্য আমরা আসলে কোন বই পড়বো, এটা অনেকের প্রশ্ন থাকে। আমি একটি আপনাদের হলো 47তম বিসিএস এর একটি প্রিলিমিনারি বুক লিস্ট আমি দিয়েছি। তো ওদিকে আমরা যদি ওটা যদি আমরা দেখি, তাহলে আমাদের বুক লিস্ট সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আমি বিষয়ভিত্তিক বইগুলোর নাম বলে দিচ্ছি। দেখেন নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নতুন এবং পুরাতন, ঠিক আছে, এই 2টা বই আমরা একটু ভালোভাবে দেখব। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নতুন ও পুরাতন, এটা একটু ভালোভাবে দেখব। কিছু কিছু অংশ থেকে দেখেন 80% হলো আমরা পড়তে হবে হলো পুরাতন বই থেকে, আর হলো 20% পড়তে হবে হলো নতুন বই থেকে। কারণ কিছু পরিবর্তন আছে, ঠিক আছে, এই দুইটা মিলিত ভাবে 100% হয়। তো এগুলো আমরা একটু দেখবো, এবং কিভাবে কোথায় থেকে পড়বো সেটাও আমরা আলোচনা করব। তারপরে দেখেন, আর যদি আপনি গাইড কিনবেন, হ্যাঁ আমাদের অবশ্যই একটি গাইড লাগবে। সেটাকে আমি বলবো যে আপনি অগ্রদূত টানেন, ঠিক আছে। আপনি যদি
প্রিলি প্লাস রিটেন দুটো যদি একসাথে আপনি প্রিপারেশন নিতে চান এবং প্রিলির সাথে সাথে রিটেনের একটা বেসিক আপনি স্ট্রং করতে চান, তাহলে আপনি অবশ্যই অগ্রদূত পড়বেন। পাশাপাশি অভিযাত্রী যে বইটা ওইটাও ভালো, তবে অভিযাত্রীর সমস্যা হলো অভিযাত্রী যদি আপনি পড়েন তাহলে আপনি মুখস্থ অংশের জন্য, হ্যাঁ, আপনাকে আলাদা আরেকটা এটিএম নামে একটা বই কিনতে হবে। এটা আরেক ধরনের বিড়ম্বনা, একই সাথে একটা পার্টের জন্য দুইটা বই। হ্যাঁ, আর যারা একটু শর্টকাটে পড়তে চান তাদের জন্য আমি বলবো যে জর্জ বাংলাটা হলো বেস্ট। ঠিক আছে, আমি জর্জ বাংলা এবং অগ্রদূত দুটো বই আমি পড়েছি, এবং অভিযাত্রীটা আমি পড়েছি। তবে আমার কাছে যারা একটু ভালোভাবে প্রিলি রিটেন একসাথে পড়তে চান তাদের জন্য অগ্রদূত, আর যারা শর্টকাটে তাদের জর্জ বাংলা। অভিযাত্রীও ভালো, তবে এটার সাথে আলাদাভাবে এটিএমটা কিনে পড়তে হবে। আর এখন আরেকটা ব্যাপার আছে যে অনেকে আপনার সংক্ষেপে পড়ে, যেরকম যারা নাকি বা একটা বিসিএস দিছে মোটামুটি আইডিয়া আছে, তারা অনেকে কি করে যে ডাইজেস্ট পড়তে চায়। তো অনেকের প্রশ্ন থাকে যে আমি কোন ডাইজেস্টটা পড়বো। তা আমার কাছে মনে হয়েছে যে প্রিসেপ্টরস এবং ইউনিক ডাইজেস্ট, ইউনিক পাবলিকেশনের একটা আর প্রিসেপ্টরস একটা, এখান থেকে দুইটার যে কোনো একটা ডাইজেস্ট আপনার নিলেই হবে। তবে আমি ব্যক্তিগতভাবে প্রিসেপ্টরস ডাইজেস্টটা পড়েছি, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আপনি ইউনিকটা নিতে পারেন, এটাও আমি দেখেছি, এটাও মোটামুটি ভালো। হ্যাঁ, এটা পড়লে হবে। তো অনেকে যে ওই অধ্যায়গুলো আপনি শুধু কই থেকে, শুধু প্রিসেপ্টরস থেকেও কি করতে পারেন, আপনি পড়তে পারেন। ঠিক আছে, আবার যদি কারো মনে হয় যে না আমি ডাইজেস্ট থেকে পড়বো, হ্যাঁ আপনি ডাইজেস্ট থেকেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি এই টোটাল দেখেন আপনার হলো বেসিক বই হিসাবে হলো এটা নবম দশম শ্রেণীর ব্যাকরণ, আর এখান থেকে গাইড বই হলো অগ্রদূত, আর হলো এখান থেকে ডাইজেস্ট হলো প্রিসেপ্টরস বা ইউনিক ডাইজেস্ট। এখান থেকে তিনটা বই আপনি যদি নিয়ে নেন, তাহলে আপনার বাংলার জন্য আর অন্য কোনো বই আপনার নিতে হবে না। আপনি একই সাথে প্রিলি এবং রিটেন দুইটা অংশে মোটামুটি ভাবে আপনি স্কিল্ড হয়ে যাবেন। তাহলে বাংলা গ্রামারের সাজেশন এবং গাইডলাইন ক্লাস আজকের মতো এখানে সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।